আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। মেহের আফরোজ শাওন আরও একটা সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকারটা নিয়েছে একটা ছাপড়ি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটার নাম হচ্ছে নবনীতা চৌধুরীর বয়ান। সে ভারতে পালিয়ে আছে। এই নবনীতা চৌধুরী একসময় ডিবিসি নিউজে সে জব করত, অর্থাৎ সাংবাদিকতার সাথে তার কিছুটা সম্পর্ক রয়েছে। ওই মিডিয়াতে টক শো পরিচালনা করতো আর কি। শেখ হাসিনা পালানোর সাথে সাথে সেও পালিয়েছে, কারণ তার উদ্দেশ্য ছিল মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, আর প্রপাগান্ডুয়াদেরকে সে স্পেস করে দেওয়ার। যেহেতু সে তো বাকপটু, বুঝতে পেরেছেন, তার বাকপটুতা কিন্তু অব্যাহত রয়েছে। তো মেহের আফরোজ শাওনকে নবনীতা চৌধুরী প্রশ্ন করেছে যে আপনি জুলাইকে নিয়ে জুলাই সিডিআই এই শব্দ কেন ব্যবহার করেছেন। মেহের আফরোজ শাওন জবাবে বলেছে যে যখন জুলাই যোদ্ধারা শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা সিডিআই না, যখন ৭৮ বছর বয়সূর্ধ্ব শেখ হাসিনাকে নিয়ে বলে শেখ হাসিনা সিডিআই না, তখন এই শব্দগুলো তো মেহের আফরোজ শাওনদের কাছে খারাপ লাগে। এ কারণে সে ইচ্ছে করে এই শব্দটা প্রয়োগ করেছে। অর্থাৎ শেখ হাসিনার পরিবার বা শেখ মুজিব এদেরকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, সেটা মেহের আফরোজ শাওনদের কাছে কেমন লাগে সেটা বোঝাবার জন্যই সে জুলাই সিডিআই শব্দটা ব্যবহার করেছে। ওকে। এছাড়া সে বলেছে যে এই দেশে জুলাই আন্দোলনটা হয়েছিল, কোটা আন্দোলনটা হয়েছিল, সেটাকে জুলাই আন্দোলন বলে না, বলেছে কোটা আন্দোলন। সেখানে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই সমস্ত কথা বলে জুলাই যোদ্ধারা, যারা জুলাই আন্দোলন করেছে, তারা তাদেরকে বিভ্রান্ত করেছে। মেহের আফরোজ শাওন নাকি এই জুলাইয়ের যে কোটা আন্দোলন তার পক্ষে ছিল। এছাড়া মেহের আফরোজ শাওন বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে ভাস্কর্য, তার ভাষায় বঙ্গবন্ধু আর কি, সে ভাস্কর্যের উপর মূত্র ত্যাগ করা বা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা, সেগুলো তার ভালো লাগেনি। সেগুলো তাকে যেমন আক্রান্ত করে, সেই জন্য সে জুলাই সিডিআই বলেছে, সে ইচ্ছে করে বলেছে। তো শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা আর জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যারা স্বজন হারিয়েছে তাদের বেদনা কি এক? প্রত্যেকেই তার সন্তানকে ভালোবাসে। শেখ হাসিনা যেরকম তার বাবা মাকে ভালোবাসে, তার সন্তানকে নিরাপদে রাখার জন্য আমেরিকায় লুকিয়ে রেখেছে, কিন্তু জুলাই আগস্টে এদেশের যে সূর্য সন্তানদের জননীরা রয়েছে, এদেশের দেশপ্রেমিক, এদেশের শিকড়ের সাথে যারা সম্পর্কিত, তাদের সন্তানরা কিন্তু নিরাপদ কোনো দেশে থাকেনি। তারা এদেশে লড়াই করেছে, জুলাইয়ের যোদ্ধারা রক্ত দিয়েছে। শেখ হাসিনার পরিবাররা এদেশের জন্য রক্ত দেয়নি। শেখ হাসিনার পরিবারদেরকে, শেখ হাসিনার বাবাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, এদেশের নারীরা ইজ্জত দিয়েছে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ শেখ হাসিনারা আর শেখ পরিবাররা কিন্তু ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য বসে থাকে। এটা যখন এদেশের মানুষ জানবে, ভাবতে শুরু করবে, তখন আওয়ামী লীগের সাম্রাজ্য কিন্তু ধসে পড়বে। মেহের আফরোজ শাওন বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে মূত্র ত্যাগ করা, সেটা যে এদেশের প্রতিষ্ঠার, তাকে বলা হচ্ছে আর কি, শেখ মুজিব সাহেবকে এদেশের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। এদেশের প্রতিষ্ঠা শুধু বক্তৃতা দিলে কিন্তু প্রতিষ্ঠা হয় না। আমিও তো বক্তৃতা দিচ্ছি, তাই না? তাহলে কি আমি এদেশের প্রতিষ্ঠাতা হয়ে গেলাম?
এই দেশে 1971 সালে যে 25শে মার্চ কাল রাত থেকে যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় তো শেখ মুজিব সাহেব স্বাধীনতার ঘোষণা দেয়নি। উনি তো 7 মার্চ একটা বক্তৃতা দিয়েছিল রেসকোর্স ময়দানে, সেখানেও উনি স্বাধীনতার ঘোষণা দেয়নি। এটা ইতিহাস সাক্ষ্য দেয়। সেখানে উনি বলেছেন, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি আমার শব্দটা ব্যবহার করেছে, কারণ উনি একক পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আর পাকিস্তানিরা তারা এলিট, তারা শেখ মুজিবের মতো ব্যক্তিকে প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিবে না। পৃথিবীর সব দেশে এলিটরা এগুলো করে। যদিও এদেশের মানুষ ভালোবেসে শেখ মুজিবকে ভোট দিয়েছিল, কিন্তু শেখ মুজিব মুক্ত হওয়ার পর, পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর আবার কেন রক্ষী বাহিনী গঠিত হলো? কেন আবার মুক্তিযোদ্ধাদের রক্ত দিতে হলো, জীবন দিতে হলো? কেন সিরাজ শিকদারের মতো বীর মুক্তিযোদ্ধাকে, মোশাররফ হোসেনের মতো বীর মুক্তিযোদ্ধাদেরকে, হাজার হাজার জাসদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে জীবন দিতে হলো? যারা এদেশকে মুক্ত করেছিল, কর্নেল তাহের বীর উত্তম, তার কেন সেনাবাহিনী থেকে চাকরি গেল? 11 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জলিলের কেন চাকরি গেল? সে কেন গুম হলো? মেজর ডালিম বীর উত্তমের কেন তার চাকরি গেল? শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা সবাই কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তারা পাকিস্তানিদের বিরুদ্ধে রণাঙ্গনে লড়াই করেছে, ঠিক আছে? আর শেখ মুজিবকে যারা জয় বাংলা করেছে তারা সবাই কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তারা বক্তৃতা দেয়নি। মেজর ডালিম কিন্তু তার অঙ্গহানি হয়েছে, তার হাতের আঙুল উড়ে গেছে যুদ্ধে বুলেটের আঘাতে। যদি এই বুলেট যদি তার বুকে লাগতো, মাথায় লাগতো, তাহলে সে এই পৃথিবী থেকে বিদায় নিত। কর্নেল তাহের পা হারিয়েছে, সেই মুক্তিযোদ্ধার চাকরি চলে গেছে। এগুলো কিসের লক্ষণ ছিল? আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়, তাহলে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা কেন চাকরি হারাবে? মেজর নূর, যে শেখ মুজিব হত্যার সাথে সম্পর্কিত ছিল, সেও বীর বিক্রম ছিল। সবাই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল। তারপর শেখ মুজিব সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছে, সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে মাত্র 4টা পত্রিকা রেখেছে, ইত্তেফাক, তারপর আরেকটা ছিল কি বাংলাদেশ টাইমস না এরকম কিছু ছিল, মনে পড়ছে না। মোট 4টা পত্রিকা রেখেছে। সমস্ত দল নিষিদ্ধ। ভোট ছাড়া অটোমেটিক সে সংসদে নিজেকে অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছে। এগুলো মুক্তিযুদ্ধের চেতনা? এগুলো তো গোলামতন্ত্র, যেগুলো রাশিয়াতে, চীনে হয়। এই সমস্ত কাজ যারা করেছে সেই সমস্ত দেশগুলো কিন্তু ভেঙে পড়েছে। ইরাক ভেঙে পড়েছে, সিরিয়া ভেঙে পড়েছে, লিবিয়া ভেঙে পড়েছে, কেউ টিকে নেই। রাশিয়া পৃথিবীর অর্ধেকের মতো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ডাবল, বাংলাদেশের মতো প্রায় 150টা দেশের সমান। তারা কিন্তু উন্নত করতে পারেনি এই যে চরমপন্থার কারণে, এই একদলীয় এক ব্যক্তির শাসনের কারণে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার 2 ভাগের 1 ভাগ হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের পরাশক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যে বাজেট, পুরো রাশিয়ার বাজেট হচ্ছে সেটা। ওটা গ্রেট আমেরিকা। সেখানে গণতন্ত্র আছে, সুশাসন রয়েছে। শেখ মুজিবের আমলে কি সুশাসন ছিল? কম্বল চুরি কারা করেছে? শেখ মুজিব বলেছে এসব চাটার দল, চোরের দল। 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এসেছে, আমার কম্বল কই? যে ব্যক্তি একটা দেশের মানুষের কম্বল রক্ষা করতে পারে না, সে কিভাবে দেশ রক্ষা করবে? কম্বল চোরকে সে শাস্তি দেয়নি কেন? অর্থাৎ চোরের সাথে তার সম্পর্ক ছিল। চোর যেহেতু দলীয় লোক ছিল, শেখ মুজিবের কিন্তু সেই সামর্থ্য ছিল যে চোরকে কিন্তু শায়েস্তা করতে পারত, কিন্তু সেটা সে করেনি। তার মেয়ে যেরকম বলেছে, তার পিয়ন, ওই যে
এর নাম কি নোয়াখালীর, তার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। শেখ হাসিনার ঘরে কাজ করে গেছে, তাহলে পিয়নকে সে কেন ধরেনি? 400 কোটি টাকা কোত্থেকে পেয়েছে? এদেশের মানুষের ব্যাংকের টাকা, লুট করা টাকা। তাহলে এগুলো ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে। মেহের আফরোজ শাওনরা তো এমনি বলে, একজন ব্যক্তি যদি 400 কোটি টাকা করে নিয়ে যায়, এক একজন হাজার হাজার কোটি টাকা করে নিয়ে এই দেশের মানুষের সম্পদ নিয়ে চলে গেছে। আর তার মনে কষ্ট যে জুলাই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল না, শেখ হাসিনার পতন ঘটানো ছিল এই জুলাই আন্দোলনের উদ্দেশ্য। এটা তার কাছে পরে ক্লিয়ার হয়েছে। তাছাড়া তাকে জেল খাটিয়েছে, জেল খাটায়নি, তাকে 22 ঘন্টা নাকি ডিবি কার্যালয়ে আটকে রেখেছিল। সেখান থেকে সে সাহসী হয়ে ফিরে এসেছে, সে বলছে, কারণ ডিবি কার্যালয়ে তাকে কিছুই করা হয়নি। এদেশের বহু নারীর এখানে সেখানে লাশ পাওয়া গিয়েছে, ধর্ষিতা নারীর। এদেশের নারীরা সন্তান হারিয়েছে। শেখ হাসিনার কুমিরের কান্না ছিল, সে মেট্রো রেলের জন্য কাঁদে, মানুষের জন্য কাঁদে না। সে ফ্লাইওভার দেখতে গিয়ে, বিটিভি ভবন দেখতে গিয়ে সে কান্না করে, কুমিরের কান্না, নাক চেপে সে কান্না করে। এ নর্তকী, বদমাইশ। সচেতন মানুষ, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ শেখ হাসিনাকে চিনে ফেলেছে, গোলাম যারা তারা চিনে নাই, এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ যারা করে তারা গোলামের মতো দল করে, তাদের কাছে আওয়ামী লীগ ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না, গোলামতন্ত্র আর চলবে না। তাহলে এই গেল একটা চ্যাপ্টার। মেহের আফরোজ আরও বলেছে যে এই সিডিআই শব্দটা মানুষ কিভাবে শিখল, এটা তো অসভ্য শব্দ, এই পৃথিবীর কোনো মানুষই সভ্য না। মেহের আফরোজ শাওন যদি এতই সভ্য হতো, সে কেন এই কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কাছে বিয়ে বসলো? কটা বাচ্চা ফয়দা করেছে? সিডিআই ছাড়া কি বাচ্চা ফয়দা হয়? এত ভদ্র তো না। চশমা চোখে দিয়ে রাখলে ভদ্র হওয়া যায় না। চশমা ভারতের ওই যে সানি লিওন, বিশ্বের সবচেয়ে বড় বেশ্যা, সেও চশমা চোখে দিয়ে রাখে, ভদ্রতা দেখায়। আর এরপরে পর্ণ ভিডিওর মধ্যে কুকা শব্দ করে। পৃথিবীর মানুষ, সৃষ্টি জগতের মানুষ বর্ণাসক্ত। এত ভদ্রতা দেখানোর কোনো প্রয়োজন নাই। ভদ্রতা দেখালে বিয়ে বসবে না, বিয়ে করবে না। বিয়ে না বসলে, বিয়ে না করলে বলা হয় যে ভদ্র। সুন্দর সুন্দর একটা ছেলে দেখলে বিভিন্ন রকমের কথাবার্তা বলে মেয়েরা, ছেলেরা আবার মেয়ে একটার একটু কোমর টোমর মোটা দেখলে নানান রকম তারা পর্ণ উক্তি করে। আমরা তো শুনি তো রাস্তার পাশে। ভদ্র আমরা, আমাদেরকে ভদ্র বলো, তোমরা ভদ্র না। নবনীতা চৌধুরী কয়টা বাচ্চা ফয়দা করেছে? শেখ হাসিনা তো বাচ্চা ফয়দা করেছে। শেখ হাসিনা তো এত ভদ্র না। মেহের আফরোজ শাওন বলেছে শেখ হাসিনার এই তার যে ওই যে পরনের ওগুলো কি বলে অন্তর্বাস, সেগুলো নিয়ে জুলাই যোদ্ধারা হাসি ঠাট্টা করেছে। 78 বছর বয়স্ক একজন নারী, সে নারী ছিল না, সে হচ্ছে হিংস্র হায়না, সে খুনি, মানুষ হত্যাকারী জারারুস। মানুষ হত্যাকারী জারারুস ছাড়া শেখ হাসিনার সাপোর্ট কেউ করতে পারে না। সে প্রশ্ন তুলেছে স্নাইপার কোত্থেকে এসেছে। ওই পুলিশের গুলু করে হত্যা করার ভিডিওগুলো যদি না থাকতো সে অস্বীকার করত। বুঝতে পেরেছেন? মেহের আফরোজ শাওন বলছে যে পুলিশ যে দেশের মানুষকে গুলি করে হত্যা করেনি সেটা সে অস্বীকার করছে না, সেটা তো কিছু করেছে। কিন্তু এই স্নাইপার কোত্থেকে আসলো, স্নাইপার কারা চালালো সে বুঝে না। তার কাছে তথ্য আছে। শেখ হাসিনা 2022 সালে 18,000 পিস স্নাইপার কিনেছিল পুলিশ লীগের জন্য। 9mm পিস্তল কিনেছে, মেশিন গান 9mm, একটা ম্যাগাজিনে 30টা বুলেট থাকে। পুলিশকে কেন সে এই সমস্ত মারণাস্ত্র দিয়েছে? কারণ সে বসেছিল ইরাকের সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফি, সিরিয়ার বাশার আল হাসিনা, তারপরে ইয়েমেনের আবু আবদুল্লাহ সালে আল হাসিনা, এ সমস্ত জাঙ্গিয়াদের মতো এদেশের মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ বারাত করার জন্য।
আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বাধা দিয়েছে। পুলিশ বিভ্রান্ত ছিল, কারণ তারা আওয়ামী পরিবারের সদস্য। শেখ হাসিনা পুলিশ লীগকে প্যারামিলিটারি বাহিনী বানানোর জন্য সমস্ত প্রয়াস চালিয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অস্ত্রের মধ্যে বুলেট থাকে না, অথচ পুলিশের কাছে স্নাইপার থাকে। আমাদের সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য চট্টগ্রামে টহল দিতে গিয়ে নৃশংসভাবে সে হত্যার শিকার হয়েছে। নিজেকে রক্ষা করতে পারেনি, একমাত্র তার অস্ত্রের মধ্যে বুলেট ছিল না। 5 আগস্ট 2024 সালে দেশ স্বাধীন হওয়ার পরও আমাদের একজন কর্নেল মারা গিয়েছে সন্ত্রাসীদের হামলায়। অর্থাৎ অস্ত্র না থাকলে আপনি শেষ। আপনি সেনাবাহিনী হন, বিমান বাহিনী হন, সেনাপ্রধান হোক, আপনার অস্ত্র না থাকলে, অস্ত্রে বুলেট না থাকলে আপনার জীবন শেষ। আপনার চেয়ে আরেকজন শক্তিশালী আপনাকে শেষ করে দিবে। আমাদের সেই কর্নেলের কাছে অস্ত্র ছিল, বুলেট ছিল না। অন্য আরেকজন তাকে ছুরি দিয়ে শেষ করে দিয়েছে। এবার বুঝেন, তাহলে অস্ত্র ছাড়া পৃথিবীর কারোই নিরাপত্তা নেই, অথচ পুলিশ লীগের কাছে তাদের বুলেট। মেহের আফরোজ শাওন এই স্নাইপার খুঁজে পাচ্ছে না। সে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার সাখাওয়াত হোসেনের কথা বলছে। সাখাওয়াত হোসেন সাহেবের বক্তব্য সে শুনেনি। সাখাওয়াত হোসেন সাহেব বলেছে যে পুলিশকে কারা মানবীয় থেকে দানবীয় করলো, পুলিশের কাছে কারা স্নাইপার রাইফেল দিল, কখন দিল, এবং সেই স্নাইপার রাইফেল কিভাবে সাধারণ জনগণের কাছে গিয়েছে, সিভিলিয়ানদের কাছে গিয়েছে। সেই সিভিলিয়ানরা হচ্ছে আওয়ামী পরিবারের সদস্যরা। ঢাকা শহরে যাদের, জেলা শহরে যাদের বড় বড় বিল্ডিং রয়েছে, যারা কমিশনারের ছেলেরা, মন্ত্রী এমপিদের এপিএস, আওয়ামী পরিবারের সচিব, পুলিশ পরিবারের যে সমস্ত বড় বড় ভবন রয়েছে, তারা, এই সরকারি কর্মকর্তা, যে সমস্ত দুর্নীতিবাদ যারা ঢাকা শহরে বড় বড় বাড়ি বানিয়েছে, তাদের ছাদের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন যে সমস্ত সন্ত্রাসী রয়েছে, ওই যে সন্ত্রাসী গডফাদার, ঢাকার যুবলীগের শীর্ষ সন্ত্রাসী, এর নাম কি সম্রাট, শীর্ষ সন্ত্রাসী নিখিল, সাভারের শীর্ষ সন্ত্রাসী শাওন, পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী হাজি সেলিম, তারপরে যে সমস্ত এমপিরা ছিল, তারপরে ওই যে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস মোল্লা, এমপি ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমান, সে তো নিজেই অস্ত্র নিয়ে নেমেছে, তার ছেলেকেও অস্ত্র দিয়েছে, M16 রাইফেল দিয়ে নেমেছে, স্নাইপার নিয়ে নেমেছে। ডিবিসির একজন সাংবাদিক, ডিবিসি নিউজের একজন সাংবাদিক 2টা পিস্তল নিয়ে নেমেছে। বড় বড় বিল্ডিংগুলোতে যে সমস্ত বিল্ডিংয়ের মালিক হচ্ছে আওয়ামী লীগাররা, তারা নিরাপদে তাদের বিল্ডিংয়ের ছাদ থেকে এই সমস্ত স্নাইপার দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে। সে অস্ত্র সাপ্লাই করেছে পুলিশ লীগ। পুলিশ লীগের হচ্ছে ডিবি হারুনের ওই শীর্ষ সন্ত্রাসী গডফাদার। এছাড়া শীর্ষ সন্ত্রাসী পুলিশ লীগের মামুনুর রশিদ, ওই যে যার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, পুলিশ লীগের আইজি ছিল। এছাড়া পুলিশ লীগের জিএমপি কমিশনার যে হাবিবুর রহমান, এই জঙ্গি। এদের সাথে সমস্ত আওয়ামী পরিবারের যে সমস্ত ঢাকা শহরের যাদের বড় বড় সুউচ্চ ভবন ছিল, সেই ভবনে তারা স্নাইপার দিয়ে এলোপ পাতাড়ে এদেশের মানুষকে গুলি করে হত্যা করেছে। একটা আওয়ামী লীগও তো স্নাইপার রাইফেলের গুলিতে হত্যার শিকার হলো না। স্নাইপার রাইফেল কিভাবে এদেশের সাধারণ জনগণকে ছিল? কারণ স্নাইপার রাইফেলগুলো ছিল আওয়ামী লীগ পরিবারের সদস্যদের কাছে, পুলিশ লীগের কাছে। তারা এগুলোকে ঘুরাচ্ছে। ভিডিওতে আছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, সেটা তো আছে। সে যুক্তি দিচ্ছে একটা ছেলের মাথা দিয়ে বেরিয়ে গেছে, সমপর্যায়ের আরেকটা বিল্ডিং থেকে গুলি করা হয়েছে। হ্যাঁ, গুলি করা হয়েছে, সেটা আওয়ামী পরিবারের সদস্যরা যারা ঢাকা শহরে যাদের বিল্ডিং রয়েছে, তারা এগুলো করেছে। কারণ দূর থেকে তো দেখা যায় না যে ও শিশু না কি, কারণ ওটাকে মানুষ হিসেবে আইডেন্টিফাই করা হয় ওটা দূরবীন দিয়ে, ক্যামেরা দিয়ে। স্নাইপারের যে রেঞ্জ রয়েছে সেটা দিয়ে তারা মেরে দিয়েছে। সেটা তো একেবারে বোঝা যায় না যে শিশু না বৃদ্ধ, অর্থাৎ এরা যাতে কেউ ভিডিও করতে না পারে। তারা বলছে তারা বুঝতে পারছে না, তারা বুঝে, তারা সব কিছু বুঝে, আর আমরা বুঝি না। কারা রামদাস চাইনিজ স্কুল নিয়ে এই বিভিন্ন রকমের মারণাস্ত্র নিয়ে নেমেছে এদেশের মানুষ দেখেনি? শত শত ভিডিও ফেসবুক রিলসে রয়েছে, ইউটিউব রিলসে রয়েছে। কিয়ামতের দিন আল্লাহর গজব পড়বে তোমাদের উপর বিচার হবে। তোমাদের শেখ হাসিনা ভারত থেকেও ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের লোক নিয়ে এসেছে।
হিন্দুত্ববাদীকে দিয়ে এদেশের মানুষকে হত্যা করেছে। এদেশের মানুষ ভুলবে না। তোমাদের শেখ মুজিবের বিষয়ে তোমাদের এত মনকষ্ট, তোমাদের এই জাঙ্গিয়া তৈরি হয়েছে তো শেখ মুজিবের বক্তৃতা শুনে। সমস্যা তো ওইখানেই। শেখ মুজিবের মূর্তির উপর মানুষ কেন আঘাত করেছে তাদের এটাই কষ্ট। শেখ মুজিবের বক্তৃতা শুনেই তো এদেশের মানুষকে হত্যা করা হয়েছে। শেখ মুজিবের বক্তৃতা শোনার পর একটা লোক মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, জাঙ্গিয়া হয়ে যায়। এটা আমি রিসার্চ করে বলছি, গবেষণা করে বলছি। কত নির্দয়ভাবে তারা এদেশের মানুষকে এই কুপিয়ে এভাবে নৃশংসভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। পুলিশ লীগ মানুষকে সাভারে থানার ভিতরে কি করেছে আপনারা দেখেছেন? এগুলো বারবার আসে কথার, সে তো পুরনো কথাই বলছে, তার কথার সাথে এটাই তো জবাব আসে। সে স্নাইপার পাচ্ছে না, স্নাইপার পাবে কোত্থেকে? তার তো বিবেক নেই। পুলিশ লীগের কয়েকজন সদস্য ভালোও ছিল, একেবারে সবাই তো খারাপ না, সেটা তো আমরা জানি। পুলিশ লীগের লোকেরা আমার উপর ক্ষিপ্ত হবে, ক্ষিপ্ত হলে আমার কি যায় আসে? পুলিশ এখন আওয়ামী লীগের মিছিল দেখলে তারা সরে পড়ে, কারণ তাদের একটা অভিজ্ঞতা হয়েছে জনগণের রোষানলে পড়ে কিনা। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করে, পুলিশ লীগ যদি সহায়তা করে, তাহলে আবার তারা রোষানলে পড়বে। কারণ পুলিশ লীগ সর্বশক্তি দিয়ে শেখ হাসিনারে আর আওয়ামী লীগকে সে গদিতে রাখার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষের সপক্ষে কেন পুলিশ লীগ কাজ করবে না? অবশ্যই কাজ করতে হবে। সবসময় গুলি এদেশের মানুষের বিপক্ষে ব্যবহার হয়। সেই রক্ষী বাহিনীর বুলেটগুলোও কিন্তু এদেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ব্যবহার হয়েছে, আওয়ামী লীগের উপর ব্যবহার হয়নি। সেই 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সমস্ত বুলেট কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু হয়েছে। 25 ফেব্রুয়ারি 2009 সাল থেকে এই বুলেট ব্যবহার হয়েছে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত। এদেশের মানুষের ট্যাক্সের কেনা বুলেট এদেশের মানুষের উপর ব্যবহার হয়েছে, আওয়ামী লীগের উপর ব্যবহার হয়নি। রাষ্ট্রীয় বুলেট কখনো আওয়ামী লীগের উপর ব্যবহার হয় না, কারণ আওয়ামী লীগের যে বাহিরে যে মানুষগুলো রয়েছে তারা এত অসভ্য না, এত বর্বর না, এত হায়না প্রকৃতির না। মানুষ হত্যা করা হচ্ছে জারুর সন্তানদের কাজ, মানুষকে হত্যা করা হচ্ছে জারার সন্তানদের কাজ। বিএনপি জামাতের লোকের দ্বারা সম্ভব না আওয়ামী লীগের একটা পিঁপড়াকে হত্যা করা। হ্যাঁ, তবে 5 আগস্টের পর কিছু তো হয়েছে, সেটা তো হচ্ছে সম্মুখ সমরে যুদ্ধে। আওয়ামী লীগের লোকেরা এদেশের মানুষকে বারবার 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 হেফাজতকে হত্যা করবে। ওই যে বিপিনুরের যে কোটা সংস্কার আন্দোলন, সেখানে হত্যা করবে। 2018 সালে শিশুদের নিরাপদ সড়ক আন্দোলনে হত্যা করবে। 2014 সালে 13 সালে নির্বাচনের সময় বিএনপি জামাতকে হত্যা করবে। 2024 সালেও হত্যা করবে। আর বাংলাদেশের মানুষ দেখবে খালি বারবার। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ গণপিটুনি দেয়, রাস্তার মধ্যে মানুষ ডাকাতকে পেলে গণপিটুনি দেয় না। যে কখনো মারেনি সেও লাথি একটা মারে। কেন মারে? কারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তোমরা বাংলাদেশের মানুষের বিপক্ষে যেই আচরণ করেছো, যে জঙ্গিপনা করেছো, যে উগ্রবাদিতা প্রদর্শন করেছো, এ কারণে তোমরা ছেঁচা খেয়েছো। ছেঁচার উপরে কোনো কথা নেই। তোমরা ভেবেছো খালি এদেশের মানুষকে ছেঁচা দিবে, ছেঁচা খাবে না। 54-55 বছর এদেশের মানুষকে তোমরা জ্বালিয়েছো, একটা দিন এদেশের মানুষকে শান্তি থাকতে দেওয়া নাই। বুঝতে পেরেছ? মানুষ হত্যাকারী জারারু শেখ হাসিনার পক্ষে কথা বলে শেখ হাসিনা 78 বছর বয়স্ক বৃদ্ধ মহিলা, তার অন্তর্বাস নিয়ে নাচানাচি করে। এদেশের মানুষের রক্ত নিয়ে শেখ হাসিনা হোলি খেলেছে, সেটা নিয়ে বলে না, অন্তর্বাস নিয়ে বলে। মানুষের জীবনের চেয়ে তার কাছে অন্তর্বাসের মূল্য বেশি। এরা হচ্ছে আওয়ামী লীগ। সে বলে সে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কখনো মানুষকে হত্যা করার পক্ষে থাকে না। মানুষকে হত্যা করে যারা, তারা হচ্ছে জারারুর সন্তান, তারা জারারুর সন্তান। এটা মনে রাখতে হবে। আমরা মানবতাবাদী, আমরা কখনো একটা পিঁপড়াকেও আঘাত করতে পারি না। কিন্তু যাদের ভাইদেরকে তোমরা এভাবে ওই যে রামপুরা একটা ছেলে কার্নিশে সে ঝুলেছিল, সেখানে পর্যন্ত পুলিশ লীগ গুলি করে হত্যা করেছে। হ্যাঁ, তারপরে এই রিক্সার পেদানিতে লাশ নিয়ে যাচ্ছে, পুলিশ লীগ বলছে ফেলে দাও। হ্যাঁ, এত সহজ দুনিয়া? চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না।
মানুষ অনেক সেন্সিটিভ বিষয়। তোমরা ভাবতেছো আবার এসে এদেশের মানুষকে হত্যা করবে, এরপরে তোমাদের পরিণতি আরও ভয়াবহ হবে। কারণ বিপ্লবের আগুন আগুন জ্বলে সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, নিষ্ঠার পক্ষে। তোমরা শেখ হাসিনার গদির পক্ষে আগুন জ্বালিয়েছ। বলছে শেখ হাসিনার সাজানো গোছানো দেশ। শেখ হাসিনা যদি সাজানো গোছানো দেশ হতো, তাহলে যেই $62 দিয়ে 2006 সালে $1 পাওয়া যেত, সেটা 130 টাকা দিয়ে $1 কেন হলো? কিছুই রাখেনি শেখ হাসিনা। এদেশের সমস্ত সম্পদ সে স্বর্ণে রূপান্তরিত করে এই বর্ডার পাস করে ভারতে সে রেখে দিয়েছে। বাংলাদেশের সমস্ত ব্যাংকের টাকা সে এই লুট করে সেগুলো স্বর্ণে রূপান্তরিত করে সে ভারতে গচ্ছিত রেখেছে। সেগুলো দিয়ে এখন আন্দোলন করায়। আওয়ামী লীগের লোকেরা কখনোই নিরীহ না, প্রত্যেকটা সদস্য হচ্ছে গডফাদার, সন্ত্রাসী। তবে আওয়ামী লীগের লোকেদের সাথে আপনারা অনাচার করবেন না। এরা ক্ষিপ্ত, হিংস্র, ভয়ঙ্কর। এরা হায়নার চেয়ে নিকৃষ্ট। এরা আপনাকে চরমভাবে আঘাত করবে। এরা ভাই বন্ধু হলেও বিশ্বাস নেই। সিরাজ শিকদারকে কারা হত্যা করেছে? বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে কারা হত্যা করেছে? করেছে তারই বন্ধু এসপি মাহবুব। বন্ধুকে হত্যা করে ফেলেছে। সিরাজ শিকদার সে বুয়েটের মেধাবী ছাত্র ছিল। শুধু মেধাবী না, সে অস্ত্র হাতে লড়াই করেছে, যুদ্ধ করেছে পাকিস্তানের বিপক্ষে। এসপি মাহবুব যুদ্ধ করেনি। সে শেখ মুজিবের সন্তান। সে শেখ মুজিবের বক্তৃতা শুনবে। যুদ্ধের পরে নিজের বন্ধুকে সে হত্যা করে ফেলেছে। এসপি মাহবুবের মতো ভয়ঙ্কর জঙ্গি, সে পুলিশ লীগ। সব সময় এরা শুধু শেখ মুজিবের কথা শুনবে, বক্তৃতা শুনবে। যুদ্ধের সময় খালি বক্তৃতা শুনে, যুদ্ধ করবে না। যে ব্যক্তি এদেশের জন্য জীবন দিতে গিয়েছিল তাকে হত্যা করে দিয়েছে তারই বন্ধু এসপি মাহবুব। এসপি মাহবুব শেখ মুজিবের বডিগার্ড ছিল। শেখ মুজিবের জন্য এত জ্বলে। হ্যাঁ, শেখ মুজিবের জন্য জ্বলতেই পারে। আমরা কি শেখ মুজিবকে ঘৃণা করতাম নাকি? শেখ হাসিনার কর্মকাণ্ড দেখে আমরা শেখ মুজিবের প্রতি আমাদের আস্থা সরে গেছে। আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য শেখ মুজিবের বক্তৃতা শুনে শুনে এরা সন্ত্রাসী তৈরি হয়, জঙ্গি তৈরি হয়। নিজের ভাই বেরাদার প্রতিবেশীর সাথে পর্যন্ত এরা খুনোখুনিতে লিপ্ত হয়। এগুলো শেখ মুজিবের বক্তৃতা শুনে। এগুলোর একমাত্র কারণ হচ্ছে শেখ মুজিবের বক্তৃতা। মেহের আফরোজ শাওনরা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে মুক্তিযুদ্ধের কাছে যায়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ নাই। 71 সালের মুক্তিযুদ্ধ যেমন এদেশের মানুষের মাথার মুকুট, 24-এর যে লড়াই সেটাও বাংলাদেশের মানুষের মাথার মুকুট। কোনোটা থেকে কোনোটা কম না। 71 সালে এদেশের মুক্তিযোদ্ধারা একটা অস্ত্র পেয়েছে, সমান্তরালভাবে লড়াই করেছে পাকিস্তানিদের সাথে, অস্ত্র টু অস্ত্র। 2024 সালের 5 আগস্ট মানুষ লাঠি দিয়ে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে। হেলিকপ্টার, গানশিপ, এই সমস্ত এই শেখ হাসিনার যে সমস্ত ট্যাঙ্ক, কামান, স্নাইপার, এগুলোর বিপক্ষে মানুষ লাঠি দিয়ে লড়াই করেছে। শেখ হাসিনা নিজেই বলেছে সিরাজগঞ্জে থানার ভিতরে বাংলাদেশের মানুষ 14 জন পুলিশকে পিটিয়ে হত্যা করে ফেলেছে, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। অর্থাৎ বুঝেন, জানবাজ মানুষের কাছে লাঠি হয়ে যায় অস্ত্র। তখন অস্ত্র কাজ করে না, এটা মনে রাখবেন। আমরা তো ইউটিউবে আসতাম না, আপনারা দেখতেছি ইউটিউবে কমেন্ট করেন, আপনারা বিচার করবেন, ধরবেন, একে হত্যা করবেন, আমাদেরকে মেসেজ করেন, আমাদেরকে ক্ষিপ্ত করবেন না। ভালো হয়ে যান, এদেশের মানুষের স্রোতের সাথে মিশে যান, নামাজ কালাম পড়েন, ইবাদত করেন। শেখ মুজিবের বক্তৃতা শুনবেন না। শেখ মুজিবের বক্তৃতা শুনে শুনে, শেখ হাসিনার কুমন্ত্রণা শুনে শুনে এদেশের মানুষের সাথে লড়াই করবেন, সেটা সম্ভব হবে না। 54 বছর করেছেন, 55 বছরের সময় ধরা খেয়ে গেছেন। আবার যদি করার চেষ্টা করেন, আবার ধরা খাবেন। সেই ধরা আরও ভয়াবহ হবে। সিরিয়াতে এখন সিরিয়ার যে বাশার আল হাসিনা পালিয়ে যাওয়ার পর তার প্রত্যেকটা সদস্যকে তার সে যে গোলামের জিঞ্জিরা ছিল তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে। আপনারা যদি ভাবেন যে আপনাদের এই অন্যায়ের শাসন, চুরি, দুর্নীতি, হত্যা, অপশাসন, এই শাসন চালিয়ে আবার কোনো একদিন আসবেন, এই দেশের মানুষকে ঝুলাবেন, এরপরের পরিস্থিতি আরও খারাপ হবে। চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না। আল্লাহ সবসময় মুসলিমের পক্ষে থাকে। আপনারা সবসময় মুসলিমের পক্ষে ছিলেন। আওয়ামী লীগ সবসময় মুসলিমের পক্ষে ছিল। তারা মুসলিম, সন্ত্রাসী, সবসময় রাষ্ট্রীয় অস্ত্র এদেশের মানুষের বিপক্ষে ব্যবহার করে। এখন যে রাষ্ট্রীয় অস্ত্র রয়েছে, কই আওয়ামী লীগের কয়টা লোককে গুলি করা হয়েছে? কাকে গুম করা হয়েছে? আছে, কিছু লোককে হয়তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করা হয়নি। এত অসভ্যতা বিএনপি জামাতেরা করবে না। আওয়ামী লীগের বাহিরের মানুষ এত নৃশংস হয় না, এরা সভ্য।
কারণ তারা মানুষ হত্যাকারীদেরকে জারার সন্তান মনে করে। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের হাড় ভেঙে দিয়েছে এই আওয়ামীপন্থী এই জারারুজরা সেই 2007 সালে। উনি এখন বক্তব্যে বলছেন উনি ক্ষমা করে দিতে চান। ওনার কি হাড় জোড়া লাগবে? ওনার মতো মহানুভবতা তোমাদের রয়েছে, তবে এদেরকে ছাড়া যাবে না, এদের বিচার করতে হবে। এরা ওত পেতে আছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইদেরকে বলছি, যাতে করে ওই 75-এর 15 আগস্টে যে ওই শেখ মুজিবের পক্ষে যে একজন সেনা অফিসারের নাম কি জানি, ওই যে কর্নেল সাপাই জামিল, তার মতো যাতে কেউ এগিয়ে আসতে না পারে আপনারা প্রতিরোধ করবেন। কারণ এটা আপনাদের দায়িত্ব, ফরজ, দেশপ্রেম। তারা যাতে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের কোনো ক্ষতি করতে না পারে। এই দেশের সেনাবাহিনীর বিপদগামী যে সমস্ত আওয়ামীপন্থী লোক ছিল, ওই যে আমাদের স্বর্গীয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি কিনা সেনাপ্রধান ছিল, প্রেসিডেন্ট ছিল, বীরুত্তম মুক্তিযোদ্ধা ছিল, তাকে কিন্তু হত্যা করে ফেলেছে এদেশের সেনাবাহিনীর কয়েকজন বিপদগামী সদস্য। কয়েকজনেই, চিন্তা করেন। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর 99% কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পক্ষে ছিল। এরপর ওদেরকে ধরে এনে ফাঁসিতে ঝুলিয়েছে, তারা জয়ী হতে পারেনি। এটা মনে রাখতে হবে। আপনারা সবসময় দেশের পক্ষে থাকবেন, আমরা আশা রাখি। আমাদের পক্ষে থাকার দরকার নেই, ন্যায়ের পক্ষে থাকবেন। কারণ না হলে এদেশ টিকবে না। এদেশ ভারত নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে। এদেশের সেনাবাহিনীতে গাপটি মেরে থাকা ওই যে ডিজিএফের প্রধান ছিল আকবর, তারপর মেজর শামীম, এরা ভারতে পালিয়ে গেছে। ভারতের এখন গোয়েন্দা বাহিনীর রয়ের তত্ত্বাবধানে সারা কাজ করছে। তারপরে ব্রিগেডিয়ার হামিদ, যারা ভারতে পালিয়ে গেছে, অর্থাৎ তারা কুচক্র করতে পারে আপনাদের ক্যান্টনমেন্ট থেকে, যাতে বেরোতে না পারে তারা বাধা দিবেন। আর বাধা না দিতে পারলে ছাত্র জনতাকে খবর দিবেন। কারণ এই দেশ যদি আরেকবার পিছনে ফিরে, একবার ওই 2007 সালের সেই অঘটন, সেই শেখ হাসিনার বায়ুসেনা মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মাসুদুদ্দিন যে ঘটনা ঘটিয়েছে, এর কারণে বাংলাদেশ কিন্তু পুরো শূন্য হয়ে গেছে। বাংলাদেশের কোষাগার শূন্য হয়ে গেছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা সবাই মজলুম হয়ে পড়েছে। তারা নিজেদের জীবন পর্যন্ত রক্ষা করতে পারেনি। কেউ কারো চাকরি রক্ষা করতে পারেনি, জীবন জীবিকা চালাতে পারেনি। আওয়ামী পক্ষের লোকরা চলে এসেছে, তারা খেয়েছে আর মলত্যাগ করেছে। এদেশের এখন স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে। আকাশ প্রতিরক্ষা নেই, দেশের কোষাগারে অর্থ নেই, ব্যাংকে টাকা নেই। আপনারা যদি দেশের জন্য, দেশের মানুষের প্রতি যদি আপনাদের যে দায়িত্ব, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ, আপনারা কোরআন শপথ করে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা এই দেশকে রক্ষা করবেন। এই দেশের কারো পক্ষে নেওয়ার দরকার নেই, সততার পক্ষে থাকবেন। কারণ আপনাকে, আমাকে, সবাইকে এই পৃথিবী ছাড়তে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা বালিকে হাজার হাজার ভাগ করে আল্লাহ হিসাব নেবেন। যারা সিনিয়র পর্যায়ে রয়েছেন, এদের কয়েকজন বিপদগামী সদস্যের কারণে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। 2007-এর 1/11-এর পরে আপনারা জানেন 62 টাকার ডলার 130 টাকা হয়ে গেছে, ডাবলেরও বেশি হয়ে গেছে, একমাত্র 2007 সালের সেই 1/11-এর কারণে। 15 টাকার মোটা চাল হয়ে গেছে 60 টাকা। মানুষ কষ্টে আছে। আর যাতে কষ্টে না পারে সেজন্য আপনারা অবশ্যই মানুষের পক্ষে থাকবেন, দেশপ্রেমের পক্ষে থাকবেন, আমরা সেটা প্রত্যাশা করি। আর মেহের আফরোজ শাওনদেরকে আমরাই তাকে মোকাবেলা করব আমাদের বুদ্ধিমত্তা দিয়ে। আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চেষ্টা করেন। আপনারা শেষ হয়ে গেলে সব শেষ। ভারত চারদিক দিয়ে ক্যান্টনমেন্ট বানাচ্ছে। ক্যান্টনমেন্ট কেন বানায়? তারা প্রথমেই তারা সিভিলিয়ানদের উপর হামলা করবে না, কারণ ক্যান্টনমেন্ট, বিমান বাহিনী, নৌবাহিনী উড়িয়ে দিলে ওই দেশ শেষ। আপনারা হচ্ছেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আপনারা সেটা সাক্ষ্য রেখেছেন। আমাদের হিরো অফ দ্য নেশন, আমাদের সেনাপ্রধান মিস্টার
ইসলামের 4 খলিফা হজরত আবু বক্কর, হজরত উমর, হজরত উসমান, হজরত আলী রাদিয়াল্লাহু নামে যে ব্যাটালিয়ন তৈরি করেছে, এগুলো কিন্তু আমাদের ইসলামের প্রতীক। আমরা চাই এরকম সচ্চরিত্রবান মানুষগুলোই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে থাকবে, এবং তারাই বুক চেতিয়ে দেশকে রক্ষা করবে। আমরাও রয়েছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের পক্ষে রয়েছি। আমরা রক্ত বিক্রি করে আপনাদেরকে খাওয়াবো। আপনারা যাতে এই দেশে কোনো হিংস্র হায়নাদের নজর যাতে না পড়ে। যেভাবে 5 আগস্ট এদেশের মানুষের সাথে একাকার হয়ে গেছেন, সবসময় একাকার হয়ে থাকবেন। আমরা জীবন দিয়ে আপনাদেরকে রক্ষা করার চেষ্টা করব। আপনাদেরকে আওয়ামী লীগের লোকেরা সেই পিলখানাতে কীভাবে হত্যা করে সেই খুনিদেরকে আওয়ামী লীগের মিছিলের মাধ্যমে আবার বের করে এনেছে, আপনারা সেটা জানেন। আমাদের কিছুই করার ছিল না, কারণ আমাদেরকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, মুসলমানকে এদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ভারতের কন্ট্রোলে দেশ চলে গিয়েছে, সেটা যাতে না হয়। কোনো দেশের কন্ট্রোলে যাওয়ার দরকার নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে।